মায়েশের জগন্নাথ মন্দির, রাধাবল্লভ মন্দির, মাসির বাড়ির উন্নয়ন, বল্লভপুর ঘাট, জগন্নাথ ঘাট জেঠির কাজ, এরকম অনেক কাজ আমরা কিন্তু ইতিমধ্যেই করে দিয়েছি। তাছাড়াও আপনারা শুনলে খুশি হবেন, দীঘার পুরীতে, আপনারা পুরীর মন্দিরে যান তো উড়িষ্যায়, আপনারা কি জানেন একই উচ্চতা পুরীর মন্দিরের মতো আমরা দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করছি। কালীঘাট যান না, কালীঘাট দেখে আসুন কি কাজ হচ্ছে। দক্ষিণেশ্বর গেছেন নতুন হবার পরে, তারাপীঠ গেছেন নতুন হওয়ার পরে, ফুল্লরা গেছেন, সতীপীঠ, কঙ্কালীতলা গেছেন, নন্দিকেশ্বরী গেছেন, অট্টহাস্য গেছেন। বাংলায় কিন্তু সমস্ত সতীপীঠের সমস্ত স্থান, কাজে বাংলার গৌরব, বাংলার গৌরব। আমি অম্বিকানন্দ মহারাজের কাছে যাব। মহারাজ, মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গাগুলো প্রশ্ন করলেন, আপনি এখানে গেছেন, আপনি কে গেছেন, সেইখানে কি আপনি আদৌ গেছেন? দেখেছেন কি কত উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাগুলোর? এমনকি অনুকূল ঠাকুরকেও তিনি জমি চাওয়ার পর তিনি দিয়ে দিয়েছেন সেই জমি। তো আপনারা বেকারই, এই যে অভিযোগ ওঠে অনেকেই করেন যে উনি সংখ্যালঘুদের তোষণ করছেন ইত্যাদি, উনি তো মন্দিরের জন্য জান প্রাণ দিয়ে লড়াই করছেন এবং সমস্তটা দিয়ে দিয়েছেন নিজের। কিশলয়, মমতা বন্দ্যোপাধ্যায় আগে যে কটা মন্দিরের উন্নয়ন করেছেন বলে দাবি করছেন, সেগুলোর নামগুলো ভালো করে উচ্চারণ করুন না। নান্দিকেশ্বরী বলে তো আমি আমার পিতৃপুরুষের জন্মে কখনো কোনো সতীপীঠ আছে বা কোনো মন্দির আছে শুনিনি। কথাটা নন্দিকেশ্বরী। উনি বারবার, সমস্যা ওনার একটাই, উনি বারবার মিথ্যে কথাটাকে জোর দিয়ে বলেন, সেটাকে জোর দিয়ে বারবার করে বলার চেষ্টা করেন যাতে সেটা সত্যে পরিণত হয়। এটা তো গোয়েবেলসীয় থিওরি। নান্দিকেশ্বরী বলেও কোনো মন্দির নেই, আর অট্টহাস্য বলেও কোনো মন্দির নেই। দুটি সতীপীঠ, নন্দিকেশ্বরী তলা এবং অট্টহাস, এই দুটো মন্দিরের নামটা উনি আগে সঠিকভাবে বলুন, কি উন্নয়ন করেছেন কি করেননি তারপরের বিষয়। যে অট্টহাসের কথা বলছেন, সেখানে আমার প্রায়শই যাতায়াত আছে, সেখানে এখনও গ্রামের মধ্যে অনেক জায়গাতে বিদ্যুৎ পরিষেবা পৌঁছয়নি। অট্টহাস মন্দির যাওয়ার পথে রাস্তার অবস্থা যথেষ্ট খারাপ এবং গ্রামের সাধারণ মানুষের পানীয় জল পরিষেবার অত্যন্ত দুরবস্থা আছে। একটা সতীপীঠের উন্নয়ন করেছেন কি করেননি তার সাথে সাথে সতীপীঠ অবধি মানুষ যে পৌঁছবে বা সেই সতীপীঠ লাগোয়া যে মানুষগুলো থাকে তাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা কি মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছেন? পারেননি। এই সব বিষয় নিয়ে বলে কি লাভ? আর দীঘার কথা বলছিলেন, যেটা নিয়ে জগন্নাথ মন্দির হবে, সেখানে কত মানুষ ট্যুরিজম আসবে, কত ভালো হবে, আপনারা কি বিরোধিতা করছেন? দীঘার জগন্নাথ মন্দিরে যদি আপনি আমায় ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করেন আমি যাব কি যাব না, অবশ্যই যাব। আমি একজন সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ, হিন্দুত্বের একজন প্রচারক, সেই হিসেবে যে কোনো জায়গায় হিন্দু দেবস্থান সেখানে আমি যাব, যেতে বাধ্য। কিন্তু ওনার কথার মধ্যে একটা সূক্ষ্ম অহং এবং ঔদ্ধত্যের প্রকাশ হয়েছে। উনি পুরীর শ্রীমন্দিরের সাথে উনি দীঘার জগন্নাথ মন্দিরের তুলনা করছেন, যেটা কোনোদিন সম্ভব নয়। পুরীর শ্রীমন্দিরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের দৈব নির্দেশে পাওয়া নীলমাধব, তিনি ইন্দ্রদুম্ন, মহারাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নাদেশ দিয়ে ব্রহ্মার নির্দেশে ওখানে যজ্ঞাদি অনুষ্ঠান করে দীর্ঘ সহস্র বছরের একটা ইতিহাস, সেই ইতিহাসের ওখানে বহিঃপ্রকাশ ঘটেছে। আজ এত লক্ষ লক্ষ মানুষ, সারা পৃথিবীর মানুষ জগন্নাথ দেবকে, যে নীলাচলের নীল মাধবকে উপাসনা করেন, তাকে কি উনি দীঘার মন্দিরের মধ্যে সীমাবদ্ধ করতে চাইছেন? যে কথাটা আমার পূর্ববর্তী বক্তা সজল ঘোষ বলছিলেন, যে কথাটা আমার পূর্ববর্তী বক্তা সজল ঘোষ বলছিলেন পুরীর শ্রীমন্দির নিয়ে, পুরীর শ্রীমন্দিরে কোনো অহিন্দু প্রবেশ করতে পারে না, যার জন্য ভারতবর্ষের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে পুরীর শ্রীমন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। কেন ঢুকতে দেওয়া হয়নি তার পেছনে হাজার কারণ আছে, সেটা বিতর্কিত বিষয়। সেই পুরীর শ্রীমন্দির, যেখানে মহারাজা ইন্দ্রদুম্ন ভগবান শ্রীকৃষ্ণের দারুময়ী যে ব্রহ্মবস্তু, যে ব্রহ্মবস্তু 12 বছর 13 বছর কিংবা 14 বছর পরে, নির্দিষ্ট সময়ের পরে প্রাণ রূপে সেখানে নবকলেবরের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই জগন্নাথ মন্দিরের অনুকরণ করতে পারেন কখনো? ওখানে সাক্ষাৎ ব্রহ্মবস্তু ভগবান জগন্নাথ, ভগবান শ্রীকৃষ্ণের দারু রূপী ব্রহ্মবস্তু বিদ্যমান, সেটাকে দীঘার মন্দিরে কখনো আনা সম্ভব নয়, কখনোই আনা সম্ভব। বেশ মহারাজ, আপনি সঙ্গে থাকুন, আমি একটা বাইট শোনাবো এই মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দিরে যখন প্রতিষ্ঠা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাম মন্দিরের প্রতিষ্ঠা করলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেটা শোনাবো। তারপর শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় আজ জগন্নাথ মন্দির নিয়ে কি বললেন। দুটো পরপর বাইট শোনাবো, তারপর আসবো অনির্বাণ বাবুর কাছে। দুটো বাইট, মমতা বন্দ্যোপাধ্যায়, রাম মন্দির এবং জগন্নাথ মন্দির, শুনুন।
কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে, আমার কোনো আপত্তি নেই তো। কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। আগামী বছর আমাদের দীঘাতে যে পুরীর কায়দায় অনুকরণে একদম সেম হাইটে আরো বড় করে জায়গাগুলো, মন্দিরের হাইট এক, ঠাকুরটা আমাদের মার্বেলের, আর ঠাকুর তৈরিও হয়ে গেছে, রথও তৈরি হয়ে গেছে, মন্দিরও তৈরি হয়ে গেছে, কিন্তু একটু কিছু কিছু কাজ বাকি আছে। একেবারে সম্পূর্ণ হলেই তবেই আমরা পুজোর পর ওটা উদ্বোধন করব। আগামী বছর থেকে ওখানেও রথযাত্রা শুরু হবে এবং উপলব্ধি করবেন যে এই কাজটা এত তাড়াতাড়ি আমরা কি করে করলাম। আমি আজকে বুড়াল ভাইকে অভিনন্দন জানাচ্ছি, তিনি আদ্যাপীঠের কায়দায় একটা বড় মন্দির আলিপুরদুয়ারে আজকের এই শুভ দিনে উদ্বোধন করার সুযোগ আমায় দিয়েছেন, নিজেও উপস্থিত থেকেছেন। অনির্বাণবাবু যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, আইনজীবী এবং তৃণমূলকে সমর্থন করে থাকেন। অনির্বাণবাবু, খুব সাধারণ একটা প্রশ্ন, খুব সিম্পল প্রশ্ন, এবং আমি রিকোয়েস্ট করব, আমি জানি আপনি খুব লজিক্যাল একটা অ্যান্সার দিন আমায়। রাম মন্দির 2024 ভোটের আগে উদ্বোধন হলো, সেইটা রাজনৈতিক গিমিক। 2026 ভোটের আগে জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে, সেটা কেন রাজনৈতিক গিমিক নয়? কেন? জগন্নাথ মন্দিরটা কবে উদ্বোধন হচ্ছে? এই বছরের শেষে উদ্বোধন হবে। আচ্ছা, এই বছরের শেষটা 2026-এর আগে? 2026-এর আগেই তো, পরে আগে হলো। আচ্ছা, মানে 2024টা হচ্ছে 2026-এর ঠিক আগে, মানে 2025টা হাওয়া হয়ে গেছে। মানে আপনি বলছেন 2025-এ হলে তবে আগে হতো, 2024-এর শেষে হলে সেটা আগে নয়। আমি বলছি জগন্নাথ মন্দির উদ্বোধন নেই, আমি তো মেনে নিলাম, কি অসুবিধা? জগন্নাথ মন্দির 2024-এর শেষে উদ্বোধন হচ্ছে, 2026-এর শুরুর দিকে ইলেকশন। আপনার কাছে আমার প্রশ্ন, জগন্নাথ মন্দির উদ্বোধন পলিটিক্যাল নয়, রাম মন্দির উদ্বোধন পলিটিক্যাল, এই দ্বিচারিতা আপনার মনে হয় এটা দ্বিচারিতা? না, দ্বিচারিতা না হলে আপনি লজিক দিন কেন নয়। গোটা প্রশ্নের একটা নাম বলে উত্তরটা দিয়ে দেওয়া যায়, নামটা হচ্ছে অবধেশ প্রসাদ। এর বেশি কিছু বলার প্রয়োজন পড়ে না, যারা জানেন নামটা কি। রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপির যে রাজনীতি, সংঘ পরিবারের যে রাজনীতি, তা অন্তত ভোট বাক্সে যেভাবে মুখ থুবড়ে পড়েছে, খোদ অযোধ্যা যে সংসদীয় ক্ষেত্রের মধ্যে পড়েছে ফৈজাবাদে, তারপরে তারা যে রাম মন্দিরকে কেন্দ্র করে রাজনীতি এবং অপরাজনীতি করার চেষ্টা করেছিল, তার বোধহয় নতুন করে জবাব আমার দেওয়ার খুব প্রয়োজন নেই। অযোধ্যার মানুষ, ফৈজাবাদের মানুষ, উত্তরপ্রদেশের মানুষ এবং গোটা ভারতের মানুষ সেটা এক প্রকার দিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত, রাম মন্দির আলাদা করে শুধুমাত্র একটি মন্দির, তার নির্মাণ, সেখানে গিয়ে মানুষ পুজো করছেন ইত্যাদি ভক্তি প্রদর্শন করছেন, সেটা নিয়ে কোনো সমস্যা থাকতো না যদি না এই অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে আরএসএস বিজেপির সুদীর্ঘ একটি তথাকথিত আন্দোলন, যা কিনা প্রতিক্রিয়াশীল আন্দোলন বলে অনেকে বলে থাকেন, একটি 500 বছরের পুরনো মসজিদকে গুড়িয়ে দেওয়া, তারপরে তার ঘাত প্রতিঘাত হিসেবে একাধিক দাঙ্গা, তারপরে তার সূত্র ধরে কাশী, মথুরা ইত্যাদি জায়গায় নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার চেষ্টা, এই গোটা যদি সিরিজটা না থাকতো তাহলে রাম মন্দির শুধুমাত্র আর একটা মন্দির যেখানে মানুষ ভক্তির প্রদর্শন করতে যান সেটা হয়েই থেকে যেত। কিন্তু সেটা যে থাকেনি সেটা আমরা সবাই জানি। যে রাম মন্দির তড়িঘড়ি উদ্বোধন করতে গিয়ে শুধুমাত্র যে পুরীর শঙ্করাচার্য, একাধিক হিন্দু যারা গুরু,
তারা যে আপত্তি জানিয়েছিলেন তাই নয়, সেখানকার যে নির্মাণ তা সেই ফেটে গিয়ে চুয়ে জল পড়ছে, সামনে রাস্তা একাধিকবার ধসে যাচ্ছে এবং সেটা গঠন করতে গিয়ে বহু বাড়ি, বহু পুরনো মন্দির অবধি ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ, এবং মানুষ যারা সেখানে বঞ্চিত হয়েছেন তারা কোনো ক্ষতিপূরণ পাননি। এই গোটা গোটা সিরিজটার সঙ্গে, সিকোয়েন্সটার সঙ্গে আপনি পুরীতে যেটা আমাদের দীঘাতে যেটা হচ্ছে তার সম্পর্ক আপনি খুঁজে পাবেন না। এই কারণে এইখানে কোনো 500 বছরের পুরনো মসজিদ বা যে কোনো হিস্টোরিক্যাল মনুমেন্ট ধ্বংস করে এই মন্দির তৈরি হচ্ছে না। কোনো সাম্প্রদায়িক উত্তেজনা এর ফলে কোথাও ঘটেনি, একটি মানুষের গায়ে কোথাও হাত পড়েনি, এবং কোনোভাবেই এইটাকে কেন্দ্র করে হাজার হাজার মন্দির গুড়িয়ে দেওয়া এরকম কোনো ঘটনা ঘটেনি। এটা বেনারসেও ঘটেছে। এখানে উপস্থিত যারা রয়েছেন আরএসএস এর তরফ থেকে তারাও আমার সঙ্গে অন্তত এটুকু একমত হবেন যে বেনারসে স্রেফ নরেন্দ্র মোদীর গুণকীর্তন করতে গিয়ে যে পরিমাণ পুরনো মন্দির ধ্বংস হয়েছে, এটা বোধ করি সনাতন হিসেবে আপনারা মেনে নিতে পারবেন।